হ্যালো এভরিওয়ান, আমরা লাইভে চলে আসছি এবং আজকে আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডা অনেকদিন পর। এবং আমাদের আজকে এলিট ফ্রিল্যান্সার হিসাবে এসকে মাহবুবুর রহমান আছে আমাদের, ফাইবারের টপ রেট সেলার হিসাবে কাজ করতেছে। তো লেটস ওয়েলকাম মাহবুব। মাহবুব, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, চমৎকার। আচ্ছা, তো প্রত্যেকেরই আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে তার একটা গল্প থাকে, বা জি, আমরা অলরেডি তোমার সাথে গল্প করার সময় আসলে জানছি যে তুমি বিবিএ বা এমবিএ করার পর পর তুমি আসলে ফ্রিল্যান্স সেক্টরে ঢুকে গেছো। এরপর একটা শর্ট টাইম তুমি একটা জব করছো 6 মান্থসে, তারপর আবার ফ্রিল্যান্স সেক্টরে ফুল টাইম আসলে ব্যাক করলা। সো ইনিশিয়ালি প্ল্যানটা কেমন ছিল, বা তুমি শুরু থেকে কি এরকম প্ল্যান করছিলা যে আমি আসলে জব করব না, আমি ফ্রিল্যান্সিং সেক্টরেই কাজ করব কন্টিনিউয়াসলি, বা প্ল্যানটা কিভাবে শুরু হয়েছিল, এক্সিকিউশনটা কিভাবে হয়েছে? আ বেসিক্যালি ভাইয়া আমি যখন ভার্সিটিতে বিবিএ তে পড়া অবস্থায় হঠাৎ করে এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে ফ্রিল্যান্সিং টাইপের এরকম কিছু হচ্ছে বা অনলাইনে কাজ করা যায়। তো ও আমাকে হঠাৎ করে ইনফর্ম করলো। তো আমি একটা কনফারেন্সে যাই। সেটা হচ্ছে বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো ওইখান থেকে আরকি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বা অনলাইনে যে কাজ করে আয় করা যায় এই ব্যাপারে আরকি জানতে পারা। তো ওইখান থেকে ওই কনফারেন্সের মাধ্যমে ফার্স্ট আমি ওই ইনস্টিটিউটে আরকি অ্যাডমিশন নেই। তো প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আরকি প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট ওইগুলা প্লাস নারায়ণগঞ্জ থেকে মুভ করে পান্থপথ ক্যাম্পাসে গিয়ে আসা একটা মানে আমার জন্য হিউজ প্রেশার ছিল। তো তখন থেকে আরকি টুকটাক ওই ক্লাস করা প্লাস আইডিয়া নেয়া কিভাবে কি ওইটা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে কাজ করার ছিল। তো এখান আচ্ছা, থেকে আরকি মূলত শুরু। বাট আমি ওই কোর্সটা কমপ্লিট করার পর ওইভাবে আরকি কন্টিনিউ করতে পারিনি। দেন হচ্ছে আ এই কোডম্যান বেডি সম্পর্কে জানতে পারলাম। তো 18 র দিকে আরকি। তো 18 জুনের দিকে মেবি আমার ব্যাচের আরকি ক্লাস ফার্স্ট শুরু হয়েছিল। তো আচ্ছা, ওইখান আচ্ছা। থেকে মূলত যে পড়াশোনার পাশাপাশি আমি তখন টিউশন করাইতাম। তো এর পাশাপাশি যদি আমি একটা এক্সট্রা ইনকাম করতে পারি, ওই থেকে আরকি ফ্রিল্যান্সিং এ ঢোকা। কিন্তু আমার কখনো এভাবে প্ল্যান ছিল না। তো আমার প্ল্যান ছিল যে ফার্স্ট এ পড়াশোনা করব, দেন কমপ্লিট করে হয়তো আমি কোন গভর্নমেন্ট জব বা ব্যাংক জব করব। ঐরকম প্ল্যান ছিল। বাট এখন টোটালি ওটা ডিফারেন্ট হয়ে গেছে। তো আমি মূলত ১৭ র শেষ দিক থেকে শুরুটা আমার জার্নিটা লার্নিং ফেজটা যদি বলি। তারপর থেকে আরকি কন্টিনিউ করা। বাট আমার ওইখানে একটু গ্যাপ ছিল। মানে ওইভাবে আমি রেগুলার কন্টিনিউ করতে পারতেছিলাম না। তো ২০২১ থেকে আরকি মোটামুটি রেগুলার ভাবে কন্টিনিউ করা। তো এভাবে আরকি আচ্ছা, এখন আচ্ছা। পর্যন্ত চলতেছে। আর আমি জবে জয়েন করছি মোটামুটি জবে জয়েন করার আগে আমার লার্নিং ফেজ সহ আমার ৫ বছরের ক্যারিয়ার কমপ্লিট হয়ে গেছে অনলাইন। চমৎকার। আচ্ছা, সো আমরা জানি তুমি দুটো রিমোট জব করতেছো, এবং এই রিমোট জব গুলো করার ক্ষেত্রে আসলে তোমার কাছে কি মনে হয়, আমি যদি একটু কম্পারিজন করি, তুমি ফ্রিল্যান্স সেক্টরেও কাজ করতেছো আবার রিমোটও কাজ করতেছো, আসলে কাদের কোন জায়গায় যাওয়া উচিত, বা কম্পারিজন যদি করি আসলে ফ্লেক্সিবিলিটির জায়গা থেকে শুরু করে ওয়ার্ক লোডের ব্যাপার স্যাপার থাকে, একটা ফুল টাইম একটা রিমোট জব এবং ফ্রিল্যান্স জব দুইটার মধ্যে আসলে একটু যদি কম্পারিজন করতে, যাতে আসলে লার্নাররা বুঝতে পারে কোন দিকে আসলে প্ল্যান করা উচিত তাদের। জি, থ্যাংক ইউ ভাইয়া। বেসিক্যালি ফার্স্ট এ যারা নিউবি বা স্টার্টার তাদের জন্য অবশ্যই মার্কেট প্লেসটা বেটার অপশন। বিকজ মার্কেট প্লেসে যখন কিছু কাজ করবে উনার পোর্টফোলিওটা ভারী হবে। তো ওইখান থেকে আরকি যদি উনার মনে হয় যে না আমি একটু ফিক্সড একটা আ কোনো একটা ইনকামের দিকে ঝুঁকবো, প্লাস আমার একটা সিকিউরিটি থাকবে। ওই দিক থেকে চিন্তা করলে রিমোট জব বেটার অপশন। ওইখান থেকে মোটামুটি ভালো একটা অপরচুনিটি থাকে। বাট ওই রিমোট জবের ক্ষেত্রে দেখা যায় যে ওইখানে আর্নিংটা একটা লিমিটেশন থাকে। বাট ফ্রিল্যান্স ওয়ার্ক করলে ইন্ডিভিজুয়ালি ওইখান থেকে দেখা যাচ্ছে যে আমার যদি গিগ র‍্যাংকে থাকে বা আমি প্রজেক্ট অনগোয়িং থাকে, তাহলে দেখা যায় ওইখান থেকে আর্নিং এর স্কোপটা একটু বেশি থাকে। চমৎকার, ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, সো আমাদের যারা লাইভে আসছি পরে জয়েন করছি তাদের জন্য আবার একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার এসকে মাহবুবুর রহমান। সো কারো যদি ফাইবার বা রিমোট জব নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের লাইভে কমেন্ট করলে আমরা সেই কমেন্টগুলো নিয়ে নিব এবং হাইলাইট করে আসলে সেটার আনসারটা নেওয়ার ট্রাই করব। আচ্ছা মাহবুব, তুমি আসলে জার্নি শুরু করছো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এবং এখন ডিফারেন্ট একটা সেক্টরে কাজ করতেছো। এই মাইগ্রেশনটা আসলে কিভাবে হইলো, বা হাউ ইউ অ্যাকচুয়ালি প্ল্যান দ্যাট? বেসিক্যালি ভাই আপনি যখন আমাদের ব্যাচে ক্লাস তখন আপনি একাই ক্লাস কন্ডাক্ট করতেন। তো রাইট। ক্লাস ওয়ার্ডপ্রেস এর যখন আমরা কাজ করতেছি বা শিখতেছি, ওই সময় আপনি বলছিলেন যে বা ক্লাসে আমাদের দেখেছিলেন সম্ভবত ১৬ বা ২৬ নাম্বার এপিসোডের দিকে। আচ্ছা, তো আচ্ছা। এই পিক্সেল ইনস্টল করা, আ এক্সাক্টলি। হ্যাঁ, Facebook চ্যাট, Facebook ফিড ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করবা। তো এগুলা করলে তুমি এডিশনাল ফিচার হিসেবে এক্সট্রা চার্জ করতে পারবা। ওই এক্সাক্টলি। থেকে আরকি ওই কাজটা আমি ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি করতাম তখন।
তো আমার ফার্স্ট যখন আমি ওয়ার্ডপ্রেসের গিগগুলো দিই, ওয়ার্ডপ্রেসের গিগ থেকে মোটামুটি কাজ করতেছি। তো পিক্সেলের জন্য একটা আলাদা গিগ করি, মানে 3টা সার্ভিস কম্বাইন করে ফেসবুক পিক্সেল প্লাস ফেসবুক ফিড, ফেসবুক চ্যাট। তখন মোটামুটি এই কাজগুলো একটু ট্রেন্ডি ছিল। তো ওইখান থেকে মূলত আমার এই গিগটা ওপেন করা, স্টিল ওই গিগটা আমার আছে এখনো। তো ইউআরএল তো আর চেঞ্জ হয় না, আমার ইউআরএল ওইভাবেই দেওয়া, ফেসবুক ডেভেলপার। তো ওইখান থেকে মূলত এই গিগটা দেয়া, আর এই গিগটা মোটামুটি আমার বেশ ভালো র্যাঙ্ক করে ওই সময়। তো মোটামুটি ওইখান থেকে আর কি কাজ করা আস্তে আস্তে দেখলাম যে এটা থেকে ভালো প্রজেক্ট আসতেছে, আমার ওয়ার্ডপ্রেসের গিগ থেকে বেটার আমি আর্নিং করতে পারতেছি। ওইখান থেকে আর কি কাজ করতে করতে আর কি এখানে মাইগ্রেট করা। চমৎকার, ভেরি নাইস। ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং প্লাস পেড অ্যাডভার্টাইজমেন্ট এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, মালিয়ার সাথে একটা কোশ্চেন করছে, টপ রেট ব্যাচ পেতে কতদিন পাইছো, অর্থাৎ লেভেল 2 যাওয়ার পর তো বা টপ রেট নমিনেটেড হওয়ার পর কেমন সময় নিছে টপ রেট ব্যাচ দেওয়ার জন্য ফাইবারে? আচ্ছা, বেসিক্যালি আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে 2018-র দিকে আপনার মাধ্যমে এই অ্যাকাউন্টটা শুরু করা আর কি। তো আমার হচ্ছে ফাইবারে ওইভাবে রেগুলার কাজ করা হয় না, যে আউটসাইড মার্কেটে কাজ করতাম, প্লাস আমার কিছু রিমোট জব কাজ ছিল, প্লাস রেফারেল ক্লায়েন্টের মাধ্যমে কিছু কাজ ছিল, ওইগুলোতে মোটামুটি রেগুলার কাজ করা হতো। কিন্তু ফাইবারটা দেখা যাচ্ছে প্রজেক্ট আসতেছে, করতেছি, না থাকলে করা হচ্ছে না, বা ওইভাবে মেইন ফোকাসড হিসেবে কখনো ছিল না আমার ফাইবারটা। তো তারপর থেকে আমি হচ্ছে ফাইবারের লেভেল 2 সেলার বেশ কয়েকবার হইছি, দেন আবার ব্যাক চলে গেছে, আবার ব্যাক পাইছি। তো আমার মেইনলি হচ্ছে এই বছরই আর কি আবার একটু কিছু পরিচিত ভাই ব্রাদার বললো যে ফাইবারটাতে একটু ফোকাস করো, এখানে গিগটা যদি র্যাঙ্ক হয়, তোমার এক্সপিরিয়েন্স আছে, মোটামুটি ভালো একটা এক্সট্রা স্কোপ আছে। আর তুমি যেহেতু প্ল্যান করতেছো টিম নিয়ে কাজ করার বা এজেন্সি করার, তো ওই ক্ষেত্রে তোমার এটা এক্সট্রা একটা ক্লায়েন্ট জেনারেটের একটা সোর্স হিসেবে কাজ করতে পারে, তুমি একটু ফোকাস করতে পারো। তো ওই হিসাবে আবার আমি গত 2-3 মাস যাবত একটু ফাইবারে অ্যাক্টিভ থাকার ট্রাই করলাম। তো অলরেডি আমার তখন লেভেল 2 ব্যাচ ছিল। তো আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমার সাকসেস স্কোরটা একটু কম ছিল। তো সাকসেস স্কোরটা আপ হওয়ার পরে মোটামুটি আমি 1.5 মাসের মধ্যে আর কি টপ রেটেড নমিনেশনটা পাই। তো ওইটার পাওয়ার পরে হচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি টপ রেটেড ব্যাচটা পেয়ে যাই গত 5 তারিখে। গত 5 তারিখে। আচ্ছা, আর হচ্ছে কয়টা অর্ডার আর ক্যান্সেলেশন, এখানে আসলে রেশিওটা জানতে চাইছে, নাম্বার অফ কমপ্লিশন অর্ডার আর রেশিও, মানে ক্যান্সেলেশনের রেশিওটা কেমন ছিল? আমার হোল প্রজেক্ট ক্যান্সেলেশন ছিল সম্ভবত 18 থেকে 20টার মতো হোল ক্যারিয়ার, আর এখান থেকে আমার 220টার মতো ফাইবারে প্রজেক্ট কমপ্লিট করা। আর ওভারঅল যদি আমি ফাইবার বাদে হিসাব করি, আমার অলমোস্ট 800 প্লাস প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, সো ক্লায়েন্ট আউটরিচিং এর ক্ষেত্রে আমরা জানি সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট আউটরিচের মাধ্যমে যথেষ্ট পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায়। এছাড়াও লিঙ্কডইন জবস বা ইনডিড বা গ্ল্যাসডোর এরকম কিছু প্ল্যাটফর্মে আসলে যদি আমরা একটু আসলে গো থ্রু করতে পারি, সেক্ষেত্রে আসলে রিমোট জব বা প্রজেক্ট বেসিস কাজ পাওয়া যায়। তুমি আসলে একটু শেয়ার করবো তোমার এই রিমোট জবে আসলে ক্লায়েন্ট হান্টিং এর প্রসেসটা কি ছিল, আউটরিচিং এর প্রসেসটা কি ছিল, কোন কোন প্ল্যাটফর্মগুলো একটু ব্যবহার করছিলে তুমি? বেসিক্যালি আমার ফার্স্ট স্টার্টিং ছিল ফাইবার দিয়ে। ফাইবার দেওয়ার পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়াতে কিছু প্রমোশন করার ট্রাই করতাম, কিন্তু ওইভাবে আসলে স্ট্রাকচার ওয়াইজ করতে পারতাম না নতুন অবস্থায়। তো ফাইবারে কাজ করতে করতে মোটামুটি একটা ক্লায়েন্টের সাথে আউটসাইড ভালো একটা রিলেশনশিপ হয়ে যায়। তো আমাকে ফার্স্ট আর কি রিমোট জবের ব্যাপারে অফার করে, ওইটা কানাডিয়ান এজেন্সির একটা জব। তো ওইটা মোটামুটি এখনো কন্টিনিউ চলতেছে। তো ওইখান থেকে ফার্স্ট এজেন্সি জবটা পাওয়া রিমোট জব হিসেবে। আর সেকেন্ড যে জবটা আমি পাইছি, এছাড়া আমার কিছু কন্ট্রাকচুয়াল বেসিসে রিমোট জবের মতোই আর কি কন্ট্রাকচুয়াল বেসিসে বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করছি রেগুলার বেসিসে, কিন্তু ফিক্সড ছিল না। আর ওই সেকেন্ড যে জবটা পাই ওইটা হচ্ছে আমি লিঙ্কডইনের মাধ্যমে পাই। তো ওইখানে হচ্ছে আমি যখন ফাইবারে কাজ করতাম রেগুলার ট্রাই করতাম হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে টেস্টিমোনিয়াল, তো ফিডব্যাক রেটিং রিভিউ তো সেটা আছে, আর ভিডিও টেস্টিমোনিয়াল কালেক্ট করার ট্রাই করতাম প্রথম থেকেই। তো মোটামুটি আমার ওই অবস্থায় যখন আমি সেকেন্ড জবটার জন্য ট্রাই করতেছিলাম বা ওইরকম স্কোপ খুঁজতেছিলাম, তো আমার মোটামুটি ভালো একটা পোর্টফোলিও বিল্ড আপ হয়ে গেছিল। তো ওই যখন আমি ওই আমাকে ক্লায়েন্ট যখন রিচ আউট করে, তো মোটামুটি ওর সাথে কনভারসেশনের মাধ্যমে বা আমার পোর্টফোলিওটা শো করলাম, প্লাস আমার কি কি স্কিল আছে সবগুলা শো করলাম, দেন হচ্ছে ওর সাথে কথাবার্তা বলে আমাদের সাথে ভালো একটা ডিল হয়ে যায় আর কি। তো আউটসাইড মার্কেট থেকে কাজ করতে হলে অবশ্যই পোর্টফোলিওটা ফার্স্টে মার্কেট প্লেস থেকে স্ট্রং করে নিতে হবে, দেন রেগুলার এই জিনিসটা আপডেট করতে হবে। ট্রেন্ডি যে স্কিলগুলো আছে বা এখন কোন নিশটা ভালো পারফর্ম করতেছে বা আমার নিশে কোন কোন কাজগুলো জানলে আমি অন্য 5-10 জন বা ফ্রিল্যান্সারের থেকে আগায় থাকবো, ওই জিনিসগুলো নিয়ে রেগুলার কাজ করতে হবে, লার্নিং ফেজে রেগুলার থাকতে হবে।
True, very true. অবশ্যই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। আমি স্কিল শিখলাম, বাট ওইটা যদি আমি প্রপারলি সেল করতে না পারি, আমি মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, কোনো অপশন থেকে আমি ক্লায়েন্ট পাবো না বা কাজ জেনারেট করতে পারবো না। আর Very true, very true. মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসের কথা চিন্তা করলে, মার্কেট প্লেসের থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ ক্লায়েন্ট হান্টিং করা বা কাজ জেনারেট করাটা একটু টাফ, বিকজ মার্কেট প্লেসে আমাদের সবসময় ক্লায়েন্টগুলো হোয়াট লিড হিসাবে আমরা কাউন্ট করি, রেডি, ওদের ওই প্রজেক্টটার প্রয়োজন আছে বিধায় ওরা মার্কেট প্লেসে খুঁজতেছে। বাট যখন আমরা আউটসাইড মার্কেটে চলে যাচ্ছি, তখন আমার একটা ক্লায়েন্টকে ফুললি নার্চার করতে হচ্ছে, ওকে এডুকেট করতে হচ্ছে কেন তোমার এই সার্ভিসটা লাগবে। আমি ফার্স্টে যদি ওকে নক করে বলে দিই যে তুমি আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, তোমার এই সার্ভিসটা লাগবে কিনা, ও আমাকে স্ক্যামার হিসেবে ভাববে বা আমাকে ওইভাবে রেসপন্স কখনোই করবে না। সো ওই জিনিসটা, ওই রিলেশনশিপটা ফার্স্টে বিল্ড আপ করতে হবে, দেন অ্যাপ্রোচ করতে হবে যে আমি এই সার্ভিসগুলো সেল করি। বাট ফার্স্টে কখনোই এই কাজটা করা যাবে না। ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, সো ইমন নামে একটা ভাইয়া কোশ্চেন করছে যে এই সিচুয়েশনে সম্ভবত মাহবুব তুমিও ছিল যে ফাইবার আসলে গত 1 বছর ও কাজ করতেছে, কাজ নাই, এবং 3 বছর লেভেল 1 হইতে, আচ্ছা 3 বছর লেভেল 1 হইতে পারে নাই। আচ্ছা, তো মার্কেট প্লেসের বাইরে থেকে অর্ডারও নিছে, আপওয়ার্কে আচ্ছা অর্ডার নিছে, বাট লাভ হয় নাই, এমন অবস্থা আসলে কি করা উচিত তার? অর্থাৎ তার অ্যাকাউন্টটা আসলে আমরা ডাউন বলতে পারি, লাস্ট 3 ইয়ার্সে যেহেতু আসলে লেভেল 1 পার করতে পারেনি, তাহলে আসলে ওই অ্যাকাউন্টটা ওভাবে র্যাঙ্ক করে না। এক্ষেত্রে কি প্রবলেম হইতে পারে বা কি সলিউশন হইতে পারে? আসলে ফাইবারের যে অ্যালগরিদমটা এখন কাজ করতেছে, আমার যদি সাপোজ ক্লায়েন্টের নক আসে, আমি ওই জিনিসটা যদি কনভার্ট করতে না পারি রেগুলার বেসিস, 3 বছর কিন্তু একটা হিউজ সময়। তো ক্লায়েন্ট যখন দেখবে যে মার্কেট প্লেস যখন কনসিডার করবে যে এই সেলারের মাধ্যমে আমি কোনো রেভিনিউ জেনারেট করতে পারতেছি না বা ওকে আমি ক্লায়েন্ট পুশ করতেছি বাট ও সেই জিনিসটা কনভার্ট করতে পারতেছে না, তখন কিন্তু প্রোফাইলটা ডাউন র্যাঙ্কে চলে যায়। তো এই ক্ষেত্রে আপগ্রেড করতে হলে অবশ্যই যদি স্কোপ থাকে যে আউটসাইড মার্কেট থেকে ক্লায়েন্ট এনে যদি ফাইবারে কিছু অর্ডার নেওয়া যায় ভালো একটা অ্যামাউন্টের, প্লাস ওই কাজটা প্রপারলি ডেলিভারি করা যায়, ক্লায়েন্টের থেকে ভালো ফিডব্যাক নেওয়া যায়, দেন হচ্ছে যে প্রাইভেট ফিডব্যাকের একটা ব্যাপার থাকে, ওই জিনিসগুলো যদি ক্লায়েন্টকে শেয়ার করা যায়, তাহলে একটা চান্স থাকবে যে প্রোফাইলটা আপ হওয়ার বা গিগটা র্যাঙ্ক হওয়ার। কিন্তু নক আসলে ওই জিনিসটা কনভার্সনটা খুব ভালো একটা ফ্যাক্টর, ওই জিনিসটা এনশিওর করতে হবে। আদারওয়াইজ এখন মার্কেট অনেক স্যাচুরেটেড, তো কম্পিটিশন যেখানে বেশি ওখানে অবশ্যই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করতে হবে, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, জিনিসগুলা প্রপারলি অপটিমাইজ করতে হবে, কম্পেয়ার করতে হবে যে আমার মার্কেটে আদার সেলাররা কিভাবে সার্ভিস দিতেছে, আমার ল্যাকিংস গুলো কোথায়, এই জিনিসগুলো প্রপারলি রিসার্চ করে দেন সলিড ভাবে একটা গিগ অপটিমাইজ করে এই জিনিস কাজ করলে মোটামুটি একটা চান্স থাকবে। ভেরি ট্রু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো আমরা একটা পয়েন্টে আসি যে আসলে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার মানে নক করছে, আমাকে এই জায়গা থেকে কমিউনিকেট করে তাকে অর্ডার পর্যন্ত নিয়ে যাওয়া, আবার অর্ডার পাওয়ার পর তার সাথে একটা কন্টিনিউয়াস আমার একটা কমিউনিকেশনে থাকতে হয়, আমি কতটুকু কাজ করছি আপডেট দিতে হয়, একটা ফিডব্যাকের মাধ্যমে শেষ পর্যন্ত যেতে হয়। সো এই পুরো প্রসেসটাতে আমরা আসলে দেখি যে নতুন অনেক লার্নার স্ট্যাক হয়ে থাকে, যে ক্লায়েন্ট একটা মেসেজ করছে, এরপর হ্যাঁ এই কাজটা করতে পারবো, এরপর আর কিছু বলতে পারতেছে না বা তার মাথায় আসতেছে না। তো তোমার আসলে প্রসেসটা কি? একটা ক্লায়েন্ট তোমার ইনবক্সে আসার পর অর্ডার কনভার্ট করা পর্যন্ত এবং পুরো ফিনিশিং পর্যন্ত, হোয়াট ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি, কনভারসেশন প্রসেস? ক্লায়েন্টের যদি আমি মার্কেট প্লেসের কথা বলি, তো মার্কেট প্লেসে যেহেতু কিছু রেস্ট্রিকশন আছে, তো ওই রুলসটা ফলো করে আমি ট্রাই করি। আর আউট অফ মার্কেট প্লেস হলে ওই জিনিসটা আমার জন্য বেশি ইজি হয়ে যায়, ওখানে কোনো বাইন্ডিং নাই বা রেস্ট্রিকশন নাই। তো ফার্স্ট আমি কোনো একটা নক পাইলে আমি ট্রাই করি ফার্স্টে সময় নিয়ে বুঝার, তাড়াহুড়ার ব্যাপারটা থাকে না আমার ভিতরে, যে জাস্ট ওর রিকোয়ারমেন্টটা কি, দেন ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল আমি করতে পারতেছি কিনা বা ও যে সার্ভিসটা চাচ্ছে ওইটা আমি প্রোভাইড করতে পারতেছি কিনা। হ্যাঁ, যখন দেখি আমার সাথে ম্যাচ হয়ে গেছে, ওকে সুন্দর করে ওর রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি একটা মেসেজ পাঠাই। ফার্স্টে গ্রিটিং থাকে, ওকে আমি কি সার্ভিসটা দিব, কি প্রসেসে থাকবে, আমার টাইম ফ্রেমটা কিরকম হবে, আমার বাজেটটা কিরকম হবে। আমি ফিক্সড অ্যামাউন্ট কখনোই বলি না, আমি একটা রেঞ্জ বলি, কারণ ওর সাথে আমি ট্রাই, এটা ফার্স্ট মেসেজ। দেন আমি ওকে ইনভাইট করি যে তুমি অ্যাভেলেবেল আছো কিনা জুমের জন্য, জুমে নিতে পারলে আরো বেটার হয়ে যায়, তখন ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলা যায়, ওর রিকোয়ারমেন্টটা বোঝা যায়, ওর মাইন্ডসেট, ওর অ্যাপ্রোচটা কিরকম, ও কি স্ট্রিক্ট কিনা বা ফ্লেক্সিবল কিনা, ওই জিনিসগুলো ফাইন্ড আউট করার ট্রাই করি। দেন প্রজেক্ট ওয়াইজ ডিলটা কমপ্লিট করি। এটা হচ্ছে ডিল কনভার্সন বা অর্ডার পাওয়া পর্যন্ত। অর্ডার পাওয়ার পরে হচ্ছে আমার একটা প্রজেক্ট করতে 5 দিন বা 7 দিন লাগলো, তো ওই 5 দিন 7 দিনের ভিতরে আমি রেগুলার ট্রাই করি একদিন পর পর একটা আপডেট দেওয়ার,
প্লাস এই জিনিসগুলো আমি একটা এক্সেল শিটে মেনটেন করি। ওকে ফলো আপ কখন করব, আর আমার প্রোগ্রেসটা কতটুক, আমার বাকি কতদিন সময় লাগবে, বা অনেক সময় দেখা যায় যে টাইম ফ্রেম আমি ওকে অফার করছি ওই টাইম ফ্রেমের ভিতরে আমি প্রজেক্টটা শেষ করতে পারতেছি না রাইট, সামহাউ। রাইট। দেন ওকে ওকে ইগনোর না করে আমি ব্যাপারটা বুঝিয়ে বলি যে আমার আরো 2-1 দিন এডিশনাল টাইম লাগবে, তুমি একটু মার্কেটে হলে যে তুমি টাইমটা এক্সটেন্ড করে দাও, বা আউট অফ মার্কেট হলে তো টাইম এক্সটেন্ডের কোনো কিছু থাকে না, জাস্ট ওকে আমি ইনফর্ম করে রাখি। দেন হচ্ছে প্রপারলি প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যায় ওকে আমি আবার জুমে ইনভাইট করি। জুমে ইনভাইট করে আমি কি কি জিনিস করছি, প্রিভিয়াস বিফোর আফটার একটা সিনারিও ওকে কম্পেয়ার করে বোঝানোর ট্রাই করি। দেন আমার ওকে আমি প্রজেক্টটা ডেলিভার করে বাস আমার ফিডব্যাক চাওয়ার জন্য বা ফিডব্যাকের জন্য একটা রিকোয়েস্ট করি, ভিডিও টেস্টিমোনিয়াল জন্য রিকোয়েস্ট করি। ইভেন ওকে আমি কনভারসেশনটা এন্ড করি না, যে ওর নেক্সট কোনো প্রজেক্টের বা নেক্সট কোনো কাজটা আমি আপসেল করতে পারি কিনা, ওই স্কোপটা রাইট। থাকলে ওই অনুযায়ী ওকে আমি জাস্ট তখনই না 2-4 দিন 5 দিন পরে বলি যে সেকেন্ড একটা ফলো আপ করবো বা অডিট করবো, জাস্ট সবগুলা তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ ফুলফিল হচ্ছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা, জিনিসটা জাস্ট আমি একটা ফ্রি একটা অডিট করে দেবো। জাস্ট ওই জিনিসগুলো শুনলেও খুব খুশি হয়ে যায় যে আমার অর্ডার কমপ্লিট হয়ে গেলো, তারপরও আমাকে এক্সট্রা কেয়ার করতেছে। এই টাইপের ব্যাপারগুলো যদি একটু ফোকাস করা যায় দেখা যায় ক্লায়েন্টটা হ্যাপি থাকে। ভেরি ট্রু, ভেরি চমৎকার, চমৎকার। সো আমরা যারা লাইভে পরে জয়েন করছি, পরিচয় করে দিচ্ছি আবার, আমাদের কর্মী এলিট ফ্রিল্যান্সার এসকে মাহবুব আছে আমাদের সাথে, ফাইবারে টপ রেটেড সেলার হিসেবে কাজ করতেছে এবং পাশাপাশি 2টা কোম্পানিতে আসলে রিমোট জব করতেছে। তো রিমোট জবের ব্যাপারটাতে আসি এখন। রিমোট জবে তোমার আসলে টাইম ট্র্যাকিং এর মাধ্যমে কাজ করতে হচ্ছে নাকি আসলে প্রজেক্ট বেসিস কাজ করতেছো, ক্লায়েন্ট প্রজেক্ট অ্যাসাইন করতেছে, একটা ডেডলাইনের ভিতরে ফিনিশ করতেছো? আর এক্ষেত্রে আমাদের পেমেন্ট রিসিভিং এর কিছু ইস্যু আছে, যেহেতু আসলে বাংলাদেশে পেপাল বা অনেকগুলো পেমেন্ট গেটওয়ে সাপোর্টেড না, সেক্ষেত্রে রিমোট জবের পেমেন্ট গুলো কিভাবে নিচ্ছ? বেসিক্যালি ফার্স্টে আমি বলতেছি ভাই, ফার্স্ট কোশ্চেনটা কি যেন ছিল? মানে আমরা রিমোট জবে আওয়ারলি কাজ করতেছো না ফিক্স বা প্রজেক্ট বেসিস ফ্লেক্সিবল কাজ? যেটা, হ্যাঁ। আমার 2টা এজেন্সির সাথে এখন কন্ট্যাক্ট চলতেছে। তো একটা একটা 2টাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আচ্ছা, একটাকে আমি হোয়াইট লেভেল সার্ভিস প্রোভাইড করতেছি। ও জাস্ট ও এখানে ব্রোকার হিসেবে কাজ করতেছে। ও অন্য আচ্ছা। এজেন্সির মাধ্যমে কাজগুলো নিতেছে, বাট কাজগুলা আমার মাধ্যমে করায় নিতেছে। তো এখানে ওর সাথে আমার পার প্রজেক্ট ডিল এটা। তো পার প্রজেক্ট ডিল হচ্ছে, তো এক্ষেত্রে আমি ফুল ফ্লেক্সিবল। আর সেকেন্ড যেটা ওটা আমার খুব পুরনো ক্লায়েন্ট, তো ওর সাথে আমার টাইম ট্র্যাকিং এর কোনো ইস্যু নাই। ওর সাথে আমার পার ডে আমি 8 আওয়ার্স ওকে টাইম দিতে হবে। বাট ইন সাম কেসেস দেখা যায় যে এডিশনাল কিছু কাজ করতে হলে তখন কম বেশি হচ্ছে সময়। কিন্তু রেগুলার আমাকে ওই টাইমটাতে একটু অ্যাক্টিভ থাকতে হচ্ছে। বাট টাইম ট্র্যাকিং এর এই ব্যাপারটা নাই ওর সাথে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রিমোট জবে এই জিনিসগুলো থাকে যে থাকে, খুবই রাইট। স্ট্রিক্ট। হ্যাঁ, এই জিনিসটা থাকে। বাট রিমোট জব করার যদি ইচ্ছে থাকে, বাট এই জিনিসটা বা এই মাইন্ডসেটটা মাথায় নিয়ে আগাইতে হবে। সবাই এরকম ফ্লেক্সিবল হবে না। যদি আপনার ক্ষেত্রে হয়ে যায় এটা আপনার জন্য চান্স। আপনি দেখা যায় যে এরকম ফ্লেক্সিবল থাকার কারণে আমি আউট অফ মার্কেটে কিছু কাজ করতে পারতেছি, বা ফাইবার থেকে নক আসলে ওই প্রজেক্ট গুলো আমি করতে পারতেছি। আর পেমেন্ট গেটওয়ে আসলে কিভাবে পেমেন্ট নিচ্ছ কিভাবে? পেমেন্ট গেটওয়ের জন্য আমি হচ্ছে পেওনিয়ারটা ইউজ করতেছি। পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করতেছি। রিকোয়েস্ট সেন্ড ওখান করতেছো? থেকে ডিরেক্টলি কার্ড বা পেপালের মাধ্যমে এখন পেমেন্টটা নেওয়া যাচ্ছে পেওনিয়ারে থ্রুতে। রাইট। আর ইন সাম কেস কোনো ক্ষেত্রে ইস্যু হলে ও ব্যাংক ট্রান্সফার আছে, রিমিটলি আছে, জুম আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ওইগুলা ইউজ করা যায়। ট্যাপ ট্যাপ সেন্ড আছে। থ্যাংক ইউ শ্রাবণী, ভালোবাসা জানাইছি। নতুন অবস্থায় রিমোট জব পাওয়া যায় কিনা অলরেডি আমরা এটা ডিসকাস করছি। আমাদের নতুন অবস্থায় মার্কেট প্লেস ইজ ফ্লেক্সিবল এবং এখান থেকে আসলে কিছু এক্সপিরিয়েন্স গেদার করে এরপর রিমোট জবে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে ভালো। আচ্ছা, রিমোট জব কিভাবে পেতে পারি এটা অলরেডি শেয়ার করা হয়েছে। ওর হচ্ছে একটা ক্লায়েন্ট ফাইবার থেকে আসলে ফুল টাইম ক্লায়েন্ট হিসেবে আসলে রিমোট জবে কাজ করছে, রিমোট জবের মাধ্যমে। আর একটা ক্লায়েন্ট হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে পাইছে। সো আমাদের সোশ্যাল মিডিয়া আউটরিচিং বা পোর্টফোলিওর যে পার্ট গুলো ছিল, একটু যদি ভিডিওটা মানে লাইভের শেষে যদি একটু রিওয়াইন্ড করে দেখো তাহলে বুঝতে পারবা, এটা নিয়ে আমরা ডিসকাশন করছি। আচ্ছা মাহবুব, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সিঙ্গেল কাজ করতেছো, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু মেক এ টিম, বা আসলে আমি কিছু মানুষকে যদি ডেলিগেট করতে পারি কিছু কাজ, এই ক্ষেত্রে তোমার কোনো প্ল্যান আছে কিনা বা থাকা উচিত কিনা? অবশ্যই, মানে লং টার্ম যদি প্রফেশন হিসেবে এটাকে নেওয়া হয় অবশ্যই টিম হিসেবে কাজ করার প্রয়োজন আছে। যেহেতু আমি এখন রিমোট জব করতেছি ওইভাবে, এই জন্য আর কি ওইভাবে সময়টা বের করতে পারি না, এই জন্য আর কি ওইভাবে এজেন্সি ফরমেশনটা করা হচ্ছে না। বাট আমার খুব প্ল্যান আছে বা ওইটা নিয়ে আমি ব্যাক এন্ডে কাজ করতেছি। ইনিশিয়ালি খুব তাড়াতাড়ি ওই জিনিসটা লঞ্চ করবো আর কি আমার এজেন্সিটা। তবে এখন গ্রুপ নিয়ে কাজ করা হচ্ছে, ছোট 2-4 জন গ্রুপের আর কি। যখন অতিরিক্ত প্রেশার পড়ে যায় তখন আমি হায়ারিংও করে থাকি রিকোয়ারমেন্ট ওয়াইজ।
বাট অবশ্যই যদি একটা টিম নিয়ে কাজ করা যায় দেখা যায় যে এখানে অনেক ভেরিয়েশন থাকে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ দেখা যায় মোটামুটি কম বেশি সবগুলা রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায়। এখন দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে বা আউটসাইড মার্কেট প্লেসে আমার স্কিলটা কিন্তু লিমিটেড। আমি কিন্তু কখনোই সব সেক্টরে বা সব ক্যাটাগরিতে এক্সপার্টাইজ হতে পারবো না। যদি আমার ম্যানেজমেন্ট স্কিলটা প্রপারলি থাকে, আমি টিম নিয়ে কিন্তু স্মুথলি রান করতে পারবো। প্লাস এখানে আমার রেভিনিউ জেনারেট করার স্কোপটা অনেক হাই থাকবে। তো অবশ্যই এই প্ল্যানটা থাকা উচিত। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি সবার বড় ফ্যামিলির এবং তোমার বাবা রিটায়ার্ড পার্সন, সেক্ষেত্রে তুমি আসলে ফ্যামিলিকে সাপোর্ট করতেছো, বাট ইনিশিয়ালি তোমার ফ্যামিলি, তুমি একটা ভালো জায়গা থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করছো, এই জিনিসটা যে ফ্রিল্যান্স সেক্টরে তুমি কাজ করবা, এই ব্যাপারটা আসলে ইনিশিয়ালি ফ্যামিলি তোমাকে কিভাবে দেখছে বা তোমাকে কিভাবে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি? বেসিক্যালি ফার্স্টের দিকে যখন ইনকাম জেনারেট করতে পারতেছিলাম না, তখন তো ছিল যে সারাদিন কম্পিউটারে কি করতেছি, পড়াশোনা শেষ, তুমি জবের প্রিপারেশন নাও বা তুমি জবের প্রিপারেশন নিতেছো না, কম্পিউটার নিয়ে বসে আছো সারাদিন, কম্পিউটার ইউজ করে ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো প্রিপারেশন নেওয়া উচিত তোমার ক্যারিয়ার কি। ওই যে টাইমটাতে শুরু করছি ওই টাইমতে মাত্র গ্রো করতেছে এই সেক্টরটা, ওইরকম পরিচিতি ছিল না, প্লাস এই জিনিসটা ওইভাবে অ্যাকসেপ্ট করতো না মানুষ, বা সোসাইটি ওইভাবে এই জিনিসটা সম্পর্কে ওইরকম আইডিয়াও ছিল না। তো ওই সময়টা একটু হার্ড ছিল, বাট করোনার পর থেকে আর কি মোটামুটি ব্যাপারটা ইজি হয়ে গেছে, সবকিছু স্টাক হয়ে গেছে। তো ফুললি তখন চিন্তা ভাবনা করতেছি, এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, টুকটাক ইনকাম হচ্ছে। ইনকামটা জেনারেট হওয়ার পর থেকে মোটামুটি আর কোনো সমস্যা আমার ফেস করতে হয়নি, প্লাস ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সাপোর্ট পাইছি। কিন্তু শুরুর দিকটাতে একটু টাফ সময় গেছে আর কি, ওইটা বুঝানো কেন আমি এরকম একটা সেক্টরে থাকবো, এটার ক্যারিয়ার কি, কারণ ওই জিনিসটা যখন আমি ইনফর্ম না করতে পারি বা ওইভাবে প্রপারলি না বুঝাতে পারি, সবারই ওই কনসার্নটা থাকবে। সাস্টেইনেবিলিটির একটা বড় ব্যাপার থাকে, আমারও অনেক প্রবলেম ফেস করতে হইছে, আমিও যখন জব জিনিসটা হলো খুব সিকিউর, যেমন আমি ব্যাংক জবটা ছেড়ে দিছি, ওই সময়টা আমার ওই অতটা সমস্যা হয় নাই, বিকজ আমি অলরেডি এই সেক্টরে মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছি, তখন মোটামুটি ইনকাম জেনারেট করতে পারতেছি। দেখা যায় ব্যাংকের যে স্যালারি তার থেকে আমি ফার বেটার ইনকাম করতেছি। তো ওই ক্ষেত্রে আমার সমস্যা হয় না, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য জয়েন করা ছিল, প্লাস অনেকের এক্সপেকটেশন ছিল যে জব করি, সিকিউরড একটা লাইফ, জব শেষে ভালো একটা পেনশনের একটা অ্যামাউন্ট থাকবে, এরকম আর কি। তো বাট ওই জিনিসটা আমার ওই ফান্ডিংটা আমার ভালো লাগছিল না। আচ্ছা, আচ্ছা, মাহবুব ভাই কি নিয়ে কাজ করে? মাহবুব ভাই বেসিক্যালি ওয়েব নিয়ে আসলে কাজ শুরু করছে না, আসলে মুভ অন করছে ডিজিটাল মার্কেটিং এ? আচ্ছা, মনিরুজ্জামান জানতে চাইছে যে, আচ্ছা এটা একটা মজার ব্যাপার যে লিঙ্কডইন থেকে কমেন্ট করছে, আমাদের এই আমাদের প্রায় 7টা সোশ্যাল চ্যানেল থেকে এই লাইভটা শেয়ার হচ্ছে, সো লিঙ্কডইন থেকে কোশ্চেন করছে যে অনেক ক্লায়েন্ট তাকে রেজাল্ট, এটা তোমাদের ডিজিটালের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়, সো তুমি আমাকে রেজাল্ট যদি এনে দিতে পারো, এটার একটা পার্সেন্টেজ তোমাকে আমি দিব, আমি তোমাকে কোনো ফিক্স জবে হায়ার করবো না বা আওয়ারলি জবে হায়ার করবো না, তুমি একটা স্পেন্ড করবা এবং এখান থেকে যে রেজাল্টটা আসবে এটা 5% বা 10% তুমি নিবা, মানে প্রফিট, অথবা রেজাল্ট আসার পর তোমার আমি টাকা দিব। এই জিনিসটা কেমনে হ্যান্ডেল করা যায়, এটা হচ্ছে তার কোশ্চেন। আচ্ছা, এই জিনিসটা মেইনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যখন কেউ পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এই জিনিসটা নিয়ে কাজ করে, তখন এই জিনিসটা এভাবে কনসিডার করে। অনেক ক্লায়েন্ট যারা দেখা যাচ্ছে যে অনেক ফ্রিল্যান্সারকে বা ইন্ডিভিজুয়ালকে হায়ার করছে, ওনার স্পেন্ডিংটা অনেক হাই হয়ে গেছে, বাট ওইরকম রিটার্ন আনতে পারতেছে না বা কনভার্সন আনতে পারতেছে না, তখন ক্লায়েন্টগুলো এইভাবে চিন্তা করে। বাট আবার কিছু কিছু এজেন্সি আছে যে আমি হাই ভলিউমের একটা অ্যামাউন্ট স্পেন্ড করবো অ্যাডের পিছনে, ওইখান থেকে একটা পার্সেন্টেজ আমি, তুমি যদি আমাকে এরকম রেজাল্ট আনতে পারো, তুমি রেজাল্ট এনে দিলে আমার ওই পার্সেন্টেজটা দিতে আমার কোনো আপত্তি নাই। তো এই জিনিসটা এভাবে চিন্তা করে। কিন্তু ফার্স্টে যদি আমার ওই এক্সপিরিয়েন্সটা না থাকে, ওই পোর্টফোলিওটা না থাকে, তো ওই পার্সেন্টেজ হিসেবে না যাওয়াটাই বেটার। যে আমি প্রজেক্ট বেসিসে গেলাম বা কন্ট্রাক্ট বেসিসে, আমি মান্থলি তোমার একটা ম্যানেজ করব, তুমি আমাকে এত ডলার দাও, বা ক্লায়েন্টের সাথে যে ডিলটা সুইটেবল মনে হয় ওইভাবে ডিল করাটাই বেটার অপশন। অর্থাৎ এই প্রফিটে আসলে আমি আসলে ওর প্রফিট জাজ করা, ওর প্রফিটের একটা পার্সেন্টেজের হিসাব নিকাশ বের করা, এই জিনিসগুলার লেভেলে যেতে আসলে আরো সময় লাগবে, এই জন্য নতুন অবস্থায় আসলে এক্সপার্টাইজটা ওই লেভেলের থাকতে হবে। আমার দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট আমার স্পেন্ডিং আছে, আমার ওইরকম একটা পোর্টফোলিও আছে, বা এছাড়া এইভাবে সম্ভব না। আর ক্লায়েন্ট ওইভাবে হায়ারও করবে না, একটা নিউবির কাছে ওইরকম বড় একটা অ্যাড অ্যাকাউন্ট বা ওইরকম একটা রেসপন্সিবিলিটি ক্লায়েন্টে দিবেও না। আচ্ছা, তো পোর্টফোলিও তৈরি করার ব্যাপারে তুমি একটা কথা বলতেছিলা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মার্কেট প্লেসে আসলে
বড় ক্লায়েন্ট পাওয়ার জন্য বা একটা ফুল টাইম বা লং টার্ম একটা রিমোট জব বা প্রজেক্ট বেসিস জব বা আমরা যে ফুল টাইম ক্লায়েন্ট বলি বা লং টার্ম ক্লায়েন্ট যেটাকে বলি জেনারেট করার জন্য একটা এনাফ পোর্টফোলিও বা এক্সপিরিয়েন্সের দরকার হয়। তো নতুন অবস্থায় একজন মার্কেট প্লেসে যখন যায় তাদের সেরকম পোর্টফোলিও বা কিছু থাকে না, সো এটা ডেভেলপ করার ওয়েটা কি আসলে পোর্টফোলিও বিল্ড আপের কথা বলতেছি। আচ্ছা, ফার্স্ট অবস্থায় দেখা যায় অনেকে পোর্টফোলিওটা না থাকার কারণে হেজিটেট ফিল করে বা ক্লায়েন্টের সাথে আমি কনভারসেশন করবো কিনা ওই জিনিসটা ল্যাকিংস ফিল করে। কিন্তু এই জিনিসটাতে ওইরকম নার্ভাস ফিল করার কোনো ওয়ে নাই। তো ক্লায়েন্টকে ওইভাবে কনভিন্স করতে পারে যে দেখো মার্কেটে যারা অ্যাভেলেবেল আছে তাদের কাছে এটা ৮-১০টা প্রজেক্টের মতো সাধারণ একটা কাজ। কিন্তু তুমি আমাকে ফার্স্ট টাইম হায়ার করতেছো, সো এটা আমার জন্য একটা স্পেশাল জিনিস। সো আমি তোমাকে সার্ভিসটা ওইভাবেই দিব। তো এভাবে যদি ডিল করে দেখা যায় যে ক্লায়েন্টও কনভিন্স হয়। অনেক সময় ক্লায়েন্ট অনেক নিউবির সাথে কাজ করতে চায়। অনেক ক্লায়েন্টরাও বুঝে যে অনেক এক্সপার্টাইজ আছে, হয়তো ফাইবারে নতুন বা আপওয়ার্কে নতুন, বাট ওর এক্সপিরিয়েন্স ভালো বা এক্সপার্টাইজটা আছে। তো সেই জিনিসটা এই ক্ষেত্রে যে অনেকে চিন্তা করে যে আমি কম রেটে কাজ করব, আমার পোর্টফোলিও নাই, আমি কম রেটে অফার করব। তো এই জিনিসটা করার প্রয়োজন নেই। ক্লায়েন্টকে যদি এভাবে এক্সপ্লেইন করা যায়, ক্লায়েন্ট এই জিনিসটাতে কনভিন্স হয়। আর পোর্টফোলিও ডেভেলপমেন্টের ব্যাপারটা হচ্ছে ভাইয়া যখন থেকে একটা স্কিল ডেভেলপ করে, দেখা যায় যে একটা স্কিল ডেভেলপ করার সময় কিন্তু প্রজেক্ট বেসিসেও প্র্যাকটিস করতে হয়। সো ওই জিনিসগুলো যদি স্টার্টিং এ যদি আমি গুছিয়ে নেই যে এই জিনিসগুলো আমি পোর্টফোলিও হিসাবে শো করব, এটা ইজিলি শো করা যায়। ওই জিনিসটা নিয়ে আমি স্টার্টিংটা করতে পারি। প্লাস মার্কেটে যে প্লেসে কাজ করি বা যেখানেই কাজ করি, কাজ করতে করতে কিন্তু আমার প্রজেক্ট বেসিসে আমার পোর্টফোলিও কিন্তু বিল্ড আপ হয়ে যাচ্ছে। কিন্তু ফোকাসটা থাকতে হবে যে আমি স্টার্টিং এ প্র্যাকটিসের সময় থেকে ওই জিনিসটা যদি প্রপারলি ডেকোরেট করতে পারি, সব প্ল্যাটফর্মে যদি আমি জিনিসটা প্রপারলি শো অফ করতে পারি, এই জিনিসটা ইজি হয়ে যায়। কিন্তু আমরা নিউবিরা এই ভুলটা করি যে ব্যাপারটা হচ্ছে যে যখন প্র্যাকটিস করি এই জিনিসটা প্রপারলি মেনটেন করি না বা গুছিয়ে নেই না, এটাই হচ্ছে সমস্যা। ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, নাহিনুর রহমান একটা কোশ্চেন করছে যে পুরোপুরি মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিং করে যদি সাকসেসের রেটটা 100 জনের মধ্যে কতজন? আচ্ছা, এটা একটা স্ট্যাট আমি তোমাকে দিতে পারি, যেটা হচ্ছে এখন মানে 2016, 17, 18 এই সময়টাতে আমাদের স্টুডেন্ট যারা ছিল মার্কেট প্লেসে, এমন হয়েছে যে ক্লাসের মধ্যেই যেদিন গিগ খুলছে তার কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে নক চলে আসছে। আমি ক্লাস দিচ্ছি, তার মধ্যে হঠাৎ করে বলে উঠলো যে ভাই ক্লায়েন্ট আসছে। তার মানে কি দেখা গেছে যে 1 মাসের মধ্যেই মানে 100 জন যদি ঢুকে 40 জনই কিন্তু প্রথম নকটা 1 মাসের মধ্যে পেয়ে গেছে। এরপরে যতদিন আসলে কোভিড এর পর থেকে অনেক পরিমাণ ফ্রিল্যান্সার ঢোকার কারণে মার্কেট প্লেস গুলোতে এখন প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার। তো ব্যাপারটা হচ্ছে এখন কাজ নাই এরকম না, কাজটার সময় লাগতেছে প্রথম কাজটা বা প্রথম 10টা কাজ পেতে। আগে যদি আমরা 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে শেষ করতে পারতাম, এখন সেটা 2 মাস, 2.5 মাস, 3 মাস লাগতেছে প্রথম 5টা বা 10টা কাজ আসতেছে। সো যদি আসলে আমি এক বছর পুরো হাতে সময় নিয়ে আসতে পারি, ইনক্লুডিং স্কিল ডেভেলপমেন্ট, এবং 1 বছর পুরো লেগে থাকতে পারি, কোনো অর্ডার নাই, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি, স্কিল ডেভেলপমেন্ট করে যাচ্ছি, মার্কেট প্লেসে চেষ্টা করে যাচ্ছি, এই গিগটাতে কাজ হচ্ছে না, ডিফারেন্ট কোনো একটা গিগ ট্রাই করতেছি, তাহলে আসলে 1 বছরের মধ্যে মানে এই পরিমাণ এফোর্ট দিলে সাকসেস ইজ ইজি। এবং এখানে কিছু ব্যাপার-স্যাপার আছে যে আমাদের মার্কেটে এখন নিশ বেসড কাজ করতে হবে। যেমন ওয়ার্ডপ্রেসের ফুল সার্ভিস 1 লাখের উপরে গিগ আছে, সেখানে আমি কম্পিটিশনে অবশ্যই পারবো না। বা আমার থেকে অনেক ভালো ফ্রিল্যান্সার এই 7-8 বছর 10 বছরে চলে আসছে। তাহলে আসলে এমন কিছু ছোট নিশে কাজ করতে হবে বা নিশটাকে এমনভাবে ব্রেক ডাউন করতে হবে, যেমন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না দিয়ে ওয়ার্ডপ্রেসের হেলথ কেয়ার ওয়েবসাইট, বা আমি ক্লিনিং বা ধরা যায় প্লাম্বিং ওয়েবসাইট ডিজাইন করব। মানে নিশটাকে যদি ন্যারো ডাউন করতে পারি, অথবা এমন কোনো নিশে যেতে পারি যেটা স্মল নিশ, নাম্বার অফ ফ্রিল্যান্সার কম, 10,000-এর নিচে গিগ আছে, এই ধরনের সার্ভিসগুলো যদি দিতে পারি, দ্যাট উড বি গ্রেট। তাই এখানে আসলে শুধু ট্রাই করা না, ট্রাই করার পাশাপাশি আসলে মার্কেট রিসার্চ বা এমন একটা সার্ভিস, যেমন তুমি মাহবুবের কথাই চিন্তা করো, মাহবুবকে আমরা একটা ওয়ার্ডপ্রেসের কোর্সের মধ্যে সে একটা ছোট্ট পার্ট ফেসবুক পিক্সেল, এই পিক্সেল পার্টটা তখন কটা ছিল গিগ আমি জানি না, 100-150-এর উপরে থাকার কথা না, 294 বা 95টা এরকম গিগ ছিল এই সার্ভিসে। রেস্টিভ রাকিব ভাই নামে একজন লোক ছিল, পিক্সেল বাবা বলতাম তখন। পিক্সেল এক্স্যাক্টলি। সো এই যে ছোট্ট একটা সার্ভিস নিয়ে সে কিন্তু আসলে এখন এই জিনিসটাকে ডেভেলপ করে অন্য একটা দিকে চলে গেছে। এবং এই জিনিসগুলো রিসার্চের ব্যাপার। সবাই কি করতেছে এটা না করে আমি আসলে নিজেকে কিভাবে এক্সেপশনালি গ্রো করতে পারবো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা মাহবুব, আমাদের নতুন অনেকের সমস্যা হয়, তুমি সিটি কলেজে পড়াশোনা করছো, বাট জেলা উপজেলা পর্যায়ে যারা আছে এদের আসলে আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এখানে ইংলিশ স্পিকিং, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, আমি এমন অনেকেও দেখছি ক্লায়েন্টের মেসেজ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে কোনো সন্দেহের কোনো কারণ নেই, বাট সে আসলে ক্লায়েন্টের মেসেজটাই বুঝতে পারতেছে না, রিপ্লাই করা তো পরের কথা।
তারপরে আবার যখন আসলে অনেকদিন কাজ করা হয় মার্কেটে, কিছু কিছু ক্লায়েন্ট আসলে, যেমন আপওয়ার্কে কাজ করতে গেলে, freelancer.com এ কাজ করতে গেলে ভিডিও কলে আসা লাগে প্রচুর, 80% ক্লায়েন্টই ভিডিও কল আসতে চায়। বাট এই জায়গাটা আসলে ডেভেলপ করবে কিভাবে? তার স্কিল আছে, বাট স্কিলটাকে সেল করার জন্য তার তো আসলে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখা অবশ্যই। লাগবে, বা এই জায়গাটা আসলে ডেভেলপ করার ওয়েটা কি? আচ্ছা, এখানে ফার্স্টে আমি বলব যে আ ইংলিশের প্রতি ফোকাসটা করতে হবে। এখানে হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা স্পিকিং ইংলিশটা দিয়ে এখন কিন্তু রিসোর্সের অভাব নাই। এভেইলেবল রিসোর্স। দেখা যায় কেউ যদি এফোর্ড করতে না পারে YouTube ঘেঁটে কিন্তু ভালো মানে স্টেপ বাই স্টেপ পুরা সুন্দর কোর্স ওয়াইজ রিসোর্স আছে। ওইগুলা যদি একটু রেগুলার প্র্যাকটিস করে ১ থেকে ৩ মাস যদি একটু সময় দেয়, দেখা যায় যে ইংলিশ ডেভেলপ করার একটা আহামরি টাফ কোনো ব্যাপার না। আর পাশাপাশি যদি উনি রেগুলার একটু ভোকাবুলারি গুলা মুখস্থ করতেছে, প্রতিদিন ৫ টা ভোকাবুলারি করতেছে যে আমি ইংরেজিতে খুব উইক। আমি ৫ টা করে ভোকাবুলারি উইক মেমোরাইজ করার ট্রাই করি। ৩ মাস পরে কিন্তু উনার ভালো একটা ভলিউম হয়ে যাচ্ছে। তো যখন উনি ওয়ার্ড গুলা পরিচিত হবে, এখন দেখা যাচ্ছে আমি এখন ফ্রিল্যান্সিং এ কাজ করতেছি। আমি যে নিশ নিয়ে কাজ করতেছি, ওই নিশ রিলেটেড কিছু ইংলিশ ব্লগ পড়লো। তাহলে আমি ওই রাইট, টার্মস অ্যান্ড কন্ডিশন গুলার সাথে পরিচিত হয়ে যাব। ওই রাইট, জিনিসগুলো নিয়ে আমি একটু কাজ করলাম। প্লাস দেখা যায় যে আমি ফার্স্টে কনভারসেশন করতে আমি খুব নার্ভাস ফিল করতেছি। তো আমি যে রিলেটেড সার্ভিসে ওইখান থেকে আমি কিছু টেমপ্লেট তৈরি করি। ওই টেমপ্লেট গুলো ২, ৪, ৫ বার একটু রেগুলার প্র্যাকটিস করি। যখন আমি প্র্যাকটিস ক্লায়েন্টের করুন। সাথে তখন কথা ওইটা বাই ডিফল্ট অটোমেটিক আমার কাছ থেকে বের হয়ে আসবে। সো এই জিনিসগুলো ফোকাস করলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ভেরি নাইস। আচ্ছা, আর মার্কেট প্লেসে আর্নিং এর স্টেবিলিটি, এটা খুব কনসার্নিং একটা বিষয়। যারা আসলে ফ্রিল্যান্সার, দেখা যায় কোনো কোনো মাসে অনেক ভালো আর্নিং আসতেছে, আবার কোনো কোনো মাসে, তোমার ক্ষেত্রে রিমোট জব আছে, ইউ আর গেটিং এ কনসিস্টেন্ট ইনকাম ফ্রম রিমোট জব, বাট মার্কেট প্লেস ওরিয়েন্টেড যারা, এরকম কি কিছু ফেস করছো যে অনেক সময় আর্নিং এর একটা গ্যাপ গেছে, বাট আবার দেখা গেছে এমন আর্নিং আসছে যেটা হয়তো তোমার ৫-৬ মাসের আর্নিং কভার হয়ে গেছে? এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি কি কি জিনিস আসলে মাথায় রাখো? আ হ্যাঁ, আমার ক্ষেত্রে এরকম হইছে। আমি দেখা গেছে যে কাজ করতেছি, ইভেন আমার ফার্স্ট এর দিকে বিয়ের পর আমার ইভেন আমার ৬ মাস কোনো মার্কেট থেকে কোনো ইনকাম নাই। আমার গিগ আচ্ছা, টোটালি ডাউন। মানে মার্কেট প্লেসটা যদি কনসিডার, মার্কেট প্লেস থেকে আমার কোনো ইনকাম ছিল না ৬ মাস। এরকমও সময় গেছে। বাট আমি অলওয়েজ ট্রাই করি যে আমার যে লিভিং স্ট্যান্ডার্ড, ওই লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ মিনিমাম 6 মান্থের একটা ব্যাকআপ আমি অলরেডি ব্যাকআপ রাখার ট্রাই করি। হ্যাঁ। চমৎকার। তো ওইভাবে আরকি মেইনটেইন করি। আর যেহেতু আমার এখন আলহামদুলিল্লাহ রিমোট জব আছে, তো ওইটা নিয়ে আমার বেশি একটা কনসার্ন থাকতে হচ্ছে না। বাট আ আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকের দেখা যায় যে আমি একটা পজিশন থেকে শুরু করছি। আমার আর্নিংটা খুব বেটার আর্নিং হচ্ছে। ওই জিনিসটা মানি ম্যানেজমেন্টটা প্রপারলি করতে না পারলে দেখা যায় আর্নিংটা যখন ফল হয়ে যায়, আমি যে স্ট্যান্ডার্ডটা ফলো করতেছি ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করাটা টাফ হয়ে যায়। তো রাইট, আমার কাছে হঠাৎ করে টাকা চলে আসলে যে আমি আমার স্ট্যান্ডার্ডটা খুব আপ করে ফেলবো, ওইটা করা উচিত না। এটা গ্র্যাজুয়ালি মেইনটেইন করা উচিত বা গ্র্যাজুয়ালি আপ করা উচিত। যে জিনিসটা আসলে আমি সাস্টেইন করতে পারবো বা লং রান এ ওই জিনিসটা মেইনটেইন করতে পারবো, ওইভাবেই প্ল্যান করা উচিত। ট্রু। আর একটা লাইফের একটা লিভিং স্টাইল যখন চলে আসে, ওটা থেকে ডাউনগ্রেড করা রিয়েলি টাফ। টাফ। কারণ আমি আমি একটা জায়গায় আসলে অভ্যস্ত, আমি উবারে যেতে অভ্যস্ত, আমি এখন রিক্সা বা বাসে চলতে পারবো না। এটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। তাইলে হ্যাঁ, এই জায়গাটাতে আসলে যেটা মাহবুব বলল, লিভিং স্ট্যান্ডার্ড আমার আসলে স্লোলি আসলে গ্র্যাজুয়ালি আমার ইনক্রিজ করতে হবে। কারণ আমি ওই জায়গা থেকে কিন্তু নামানো সম্ভব না। আমার ফ্যামিলি একটা আহ, মানে মানে লাইফস্টাইলে অভ্যস্ত, ওই জায়গা থেকে আসলে ডাউনগ্রেড করা রিয়েলি টাফ। সো টাফ। চমৎকার একটা আইডিয়া পেলাম আমরা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা এই ফ্যামিলি ট্যুর বা আত্মীয়-স্বজন নিয়ে ঘুরতে যাচ্ছ, এই জায়গাটাতে তোমার রিমোট জব, ফ্রিল্যান্সিং ২ টাই যথেষ্ট পরিমাণ বড় একটা বাধা। বিকজ তোমার Fiverr মার্কেট প্লেসে ক্লায়েন্ট গুলোর অর্ডার না নিলে দেখা যাচ্ছে গিগটার র‍্যাংক হারাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে, বা ক্ষতি হতে পারে। আবার রিমোট জবের ক্ষেত্রে একটা প্রেশার থাকে। এই জায়গাটা কি ম্যানেজ করো কিভাবে? আ আমি মোটামুটি ট্যুরে বা ট্রাভেল এ থাকলে আ আমার বাসায় আমার ওয়াইফ মোটামুটি একটু ব্যাকআপ হিসেবে কাজ করে আমার জন্য। ওহ, প্লাস আমি আমার আ আ আমার ল্যাপটপটা ক্যারি করার ট্রাই করি যদি লং টার্ম সময়টা হয়ে থাকে। তো ওইভাবে আরকি আমার সাথে মোটামুটি পোর্টেবল একটা ডিভাইস থাকে যে ওই জিনিসটা আমি কভার করতে পারি আরকি। চমৎকার, চমৎকার। নতুন আর যারা আমি এই ওইটা সেক্টরে আসতে প্ল্যানিং চাচ্ছে, হ্যাঁ, 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 একটা তুমি শেষ প্ল্যানিং করো। করে নেই আগে ২-৩ বার ২-৩ মাস আগে থেকেই আমার একটা প্ল্যানিং থাকে যে আমি এই সময়টাতে আর কি করব। দেখা যায় যে আমার রিমোট জবের ক্ষেত্রে আমার একটা ছুটির ব্যাপার থাকে বা লিভ নেওয়ার একটা ব্যাপার থাকে। ওই জিনিসটা আমি রাইট, ইনফর্ম করে নেই আরকি। চমৎকার, ভেরি নাইস। আর নতুন যারা আসলে এই সেক্টরে আসতে চাচ্ছে, বেসড অন দ্য রিয়েল কন্ডিশন অফ রাইট নাও,
তোমার আসলে সাজেশন কি থাকবে, কি কি মাইন্ডসেট নিয়ে আসা উচিত? বা অনেকে আমি এমনও দেখছি ভাইয়া জব করতেছে, ভালো একটা জব, ফুল টাইম একটা জব ফুল ছেড়ে সে বলতেছে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে আসছি এবং আমার অল্প সময়ের মধ্যে আর্নিং করা লাগবে। এটা তো অনেক বড় একটা ডিজাস্টার, তাই না? আমি একটা স্টেবল ইনকাম ছেড়ে আমি আসলে আরেকটা সেক্টরে আসতেছি যেখানে আমার আর্নিং, রেগুলার বেসিস আর্নিং হইতে কতদিন সময় লাগবে আর অন্য লাকের ব্যাপার স্যাপার থাকে, স্কিলের ব্যাপার অবশ্যই। স্যাপার থাকে। কারণ দেখা গেছে আমি খুব ভালো সার্ভিস দিচ্ছি, হঠাৎ করে 2-3টা ক্লায়েন্টের কাজ ক্যান্সেল খেয়ে গেলাম। তো এই জায়গাটাতে কিন্তু মানে এরকম আসলে অনেকে করে থাকে। আবার অনেকে কি হয়, প্ল্যান করছে 6 মান্থ চিন্তা করলো, ট্রাই করবে, বাট হইলো না। এরপরে সে একটা বিজনেসে চলে গেল, 2-3 বছর ট্রাই করলো, আবার আসলো ফ্রিল্যান্সিং এ। তো এই যে প্রবলেমগুলা, এই জায়গাটা আসলে ওভারকাম করার জন্য আমরা একটু আসলে আগেই জানাতে চাইতেছি কাদের এই সেক্টরে আসা উচিত, কেমন মাইন্ডসেট নিয়ে আসা উচিত, কেমন টাইম নিয়ে আসা উচিত মাহবুব? আমার মতে ভাইয়া যদি আমার এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করি, যেহেতু আমি 6 মাস যখন জব করছি তখন কিন্তু আমি আমার মার্কেট প্লেসটার প্রোফাইলটা টোটালি ডাউন ছিল না। আমি তখন ওই সময়টা আমার ফাইবার প্রোফাইলটা বা ফাইবার ক্যারিয়ারের আমি পিক ফর্মে ছিলাম। আমার ফাইবার চয়েস বেস্ট ছিল, বাট আমি কাজ করতে পারতেছি না আনফরচুনেটলি। তো ওই জিনিসটাই আর কি, কিন্তু আমি ওই জিনিসটা কন্টিনিউ করছি সামহাও, কাউকে হায়ার করে হোক বা যেভাবে হোক আমি ওইটা ম্যানেজ করছি, টোটালি অফ করি নাই। কিন্তু আমার প্ল্যানিং ছিল যদি আমার যদি ভালো না লাগে আমাকে অবশ্যই আবার ব্যাক করতে হবে। তো ওইভাবে আমি ওই জিনিসটা মেনটেন করছি। আর নিউবি যারা আসার চেষ্টা করতেছে অবশ্যই মিনিমাম 1 থেকে 1.5 বছর হাতে একটা সময় নিয়ে আসবে। এখন চিন্তা করে যে আমি একটা হয়তো 6 মাস পরে একটা লেভেলে যাব, কিন্তু ওইটা আমার ফান্ডামেন্টাল বা আমার বেসটা ক্রিয়েট করে দিবে। একটা মেন্টর কিন্তু কখনোই তাকে প্রপারলি সবকিছু শিখাই দিতে পারবে না। তাকে রাইট। রোড ম্যাপ দিবে, তাকে একটা বেস পর্যন্ত নিয়ে যাবে, উনি কিভাবে মেনটেন করলে ভালো একটা পজিশনে যেতে পারবে, প্রপার গাইডলাইনটা উনি দিয়ে দিতে পারবে, কিন্তু কাজটা তো উনি করে দিতে পারবে না। জিনিসটা ফলো করতে হবে। এখন আমার যদি আমি যদি ৫-১০ জন বা আমি দেখতেছি এই সেক্টরে এই লোকটা খুব ভালো ইনকাম করতেছে, আমি চাকরি ছেড়ে দিয়ে জাস্ট আমি আসলাম আমি ফ্রিল্যান্সিং করব। তো উনি এখানে আসে, যদি আসে খুব হতাশ হয়ে যাবে। দেখা যাচ্ছে ওনার লাকটা ওইভাবে যেভাবে ফেভার করছে বা ওনার যে স্কিলটা আছে, ওনার যে মেধাটা আছে ওইটা আমার নাও থাকতে পারে, বা আমি ওইভাবে সার্ভাইভ করতে পারবো কিনা এই জিনিসটা আমি জানি না। টোটালি আনসার্টেন। কিন্তু আমার যদি প্রপার স্কিলটা আমি ডেভেলপ করতে পারি, এখানে আমার স্কিল ডেভেলপ করতে হবে, আমার মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিতে হবে, রাইট। আমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। ৩ টার কম্বিনেশন যখন আমি প্রপারলি এক্সিকিউট করতে পারবো তখন আমি সেলস জেনারেট করতে পারবো। এখন কেউ যদি চিন্তা করে আমি ৬ মাস পরে আমার ৬ মাসের ভিতরে ইনকাম লাগবে বা আমি ৩ মাসের ভিতরে ইনকাম করতে হবে, এটা কেউ এনশিওর দিয়ে বলতে পারবে না। দেখা যায় অনেকে কাজ শুরু করার ১ মাস ২ মাসের ভিতর থেকে ইনকাম স্টার্টিং করতেছে। অনেকে দেখা যায় ৬ মাসে ইনকাম করতে পারতেছে না। তো এই জিনিসটা কেউ এনশিওর করতে পারে না। বাট আমার যদি প্রপার একটা সলিড স্কিল আমি বিল্ড আপ করতে পারি সময় নিয়ে, আমার পিছনে কোনো ঝামেলা নাই বা প্রেশার নাই। আমি একটা নির্দিষ্ট ফিক্সড টাইম দিতে পারতেছি। দেখা যায় ১ বছর ১ ইয়ার যদি কেউ সময় দেয় অবশ্যই সে ইনকাম করতে পারবে। রাইট। আচ্ছা, এই যে ইসাম একটা কোশ্চেন করছে নতুনরা কাজ পাচ্ছে না, এটার আনসার কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। পাশাপাশি আমাদের সাকসেস স্টোরিজটাতে গেলে তোমরা দেখবা আমাদের স্টুডেন্টরা লেভেল 1 লেভেল 2 এর পোস্ট প্রতিদিন আসতেছে। তবে 1 বছর আগের স্টুডেন্টরা সাকসেস আমরা এখন দেখতেছি, অর্থাৎ 1 বছর আগে যারা স্টার্ট করছে তাদের লেভেল 1 লেভেল 2 এই জিনিসগুলো এখন আসতেছে, বা 6 মান্থস 8 মান্থস হয়ে গেছে। তো আমি আসলে ঢুকেই যে আসলে কাজ পাবো বা আর্নিং এর চিন্তা করবো, এই জিনিসটা এখন এই সেক্টরে রিয়েলিটা। আর আরেকটু জানতে চাচ্ছে ভাই, ডিজিটাল মার্কেটিং এর কোন টপিকটা শিখলে 10 বছর সেভ, এটা আসলে কেউ বলতে পারে না। সো এখন যেহেতু এআই বেসড সবকিছু হয়ে যাচ্ছে, তো এটা কেউই এনশিওর করতে পারবে না। কারণ এই স্কিলগুলো রেগুলার আপডেট হচ্ছে। এআই টেকনোলজি এড হচ্ছে। আমাকে রেগুলার একটা লার্নিং ফেজের ভিতর থাকতে হবে। ওইভাবে আগামী ১০ বছর যে এটা যে আমি 100% ওইভাবে কেউই বলতে পারবে না। ট্রু ট্রু। সো আমরা চিন্তা করি সিম্পল, পিএইচডি থেকে এইচটিএমএল বা ফিগমা থেকে এইচটিএমএল, আমি 1.5-2 বছর আগেও খুব মার্কেটে ভালো চলছে এবং অনেকে কাজ করছে। এখন ফিগমা আমরা যদি দিয়ে দেই, আমাদের এআই টুলগুলো আমার এইচটিএমএল ফুল কোড দিয়ে দিতেছে, কন্টেন্ট দিয়ে দিলে আমাকে ফুল কোড দিয়ে দিতেছে, তাই না? সো আমরা আসলে ওভাবে বলা খুব টাফ একটা স্কিল কতদিন আসলে সার্ভাইভ করবে। আর এখন এত বেশি টেকনোলজি, এত বেশি স্কিল, এই জায়গাটা একটু আমার মাহবুবের কাছে কোশ্চেন আছে। স্কিল আপগ্রেডেশন, নতুন কোনো একটা টেকনোলজি অ্যাডাপশন, প্লাস ক্লায়েন্ট আসলে এমন কিছু জিনিস চায় অনেক সময় যেটা হয়তো আমার জানা নাই। সো এই রিসার্চের জায়গাটা তুমি, লাস্ট কোশ্চেন আমরা একদম শেষ দিকে আর কি। সো এই যে রিসার্চের জায়গাটা, একটা ক্লায়েন্ট নতুন একটা জিনিস দিছে, এই জিনিসটা রিসার্চ করা, বের করা, বা নতুন একটা টেকনোলজি নিয়ে আপডেটেড থাকা, এই জায়গাটা তুমি কিভাবে ডেভেলপ করো? রেগুলার দেখা যায় যে আমি যেই নিশটা বা যে সেক্টরটাতে কাজ করতেছি
ওই সেক্টরে আমি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চিন্তা করি বা আমার যারা সিনিয়র আছে তাদের সাথে অলওয়েজ কানেক্ট থাকার ট্রাই করতেছি, বা রিসেন্ট কোন জিনিসগুলো নিউ আপডেট আসতেছে ওই জিনিসটা সম্পর্কে একটু সময় নিয়ে স্টাডি করার ট্রাই করি। প্লাস আমি উইকলি বেসিসে একটা নির্দিষ্ট টাইম রাখি যে এই জিনিসটাতে আমি নতুন কিছু একটা শিখবো। কারণ আমাদের এই সেক্টরটাতে রেগুলার বেসিসে যদি লার্নিং না করি দেখা যায় আমি পিছনে পড়ে যাব, নিজের স্কিলটাকে আপগ্রেড করতে পারবো না। আমি 5 বছর আগে যেই জিনিসগুলো নিয়ে কাজ করছি এই প্রসেসটা বা ওই সিস্টেমটা এখন হয়তো নাই, অনেক আপডেট হয়ে গেছে। কারণ আমি আমার স্কিলটা যদি আপগ্রেড না হয় আমি দেখা যায় মার্কেটেও সার্ভাইভ করতে পারবো না, বা এই অনলাইন সেক্টরটাতেই সার্ভাইভ করাটা টাফ হয়ে যাবে, কারণ টেকনোলজি এখন খুব দ্রুত রিপ্লেস করে দিতেছে। সো ওই ট্রেন্ডি জিনিসগুলা কি, বা অনেকে দেখা যায় যে হুটহাট এই জিনিসটা আসতেছে, যে জিনিসটা মার্কেটে দেখতেছে উনি এটা করতেছে, আরেকজন এটা করতেছে, সবগুলা নিয়ে পড়ে থাকে। তো ওইখানে দেখা যায় আমি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছি। আগে চিন্তা করতে হবে যে আমি যেই জিনিসটা কাজ করতেছি এই রিলেটেড আমার কি আপডেট আসতেছে, এই জিনিসটা ডেভেলপ করলে আমি কি বেনিফিট পাবো, বা আমার সেক্টরে আমি আসলে ভ্যালু অ্যাড করতে পারতেছি কিনা, ওই জিনিসটা ফোকাস করে প্রিসাইসলি দেন ডেভেলপ করা উচিত। দেখা যায় আমি কোনোটাই প্রপারলি ডেভেলপ করতে পারলাম না, কোনোটা 40%, কোনোটা 20% শুরু করতেছি বাট শেষ করতে পারতেছি না, তাহলে আলটিমেটলি আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি না নিজের জন্য প্লাস আমার ক্লায়েন্টের জন্য। আর এই সেক্টরটাতে অবশ্যই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, কারণ আমরা এই জিনিসটা মেনটেন করতে পারি না, তো এটা হচ্ছে সমস্যা হয়ে যায়। অর্থাৎ আমাদের রেগুলার বেসিস, যেমন আমিও যখন মার্কেটে কাজ করতে গেছি আমি দেখছি আসলে এমন সব জিনিসপত্র আসতেছে যেটা আমি কখনো মানে দেখিনি, ডকুমেন্ট দেখে দেখে আসলে জিনিসগুলো ফিচার, ইভেন এখনো নতুন অনেক টেকনোলজি, নতুন অনেক অ্যাডাপশন আসতেছে যেগুলো আসলে হয়তো আমি কোনো একটা থার্ড পার্টির ইন্টিগ্রেশন ক্লায়েন্ট চাচ্ছে যেটা হয়তো আমি ফিউচারে করি নাই, মানে প্রিভিয়াসলি করি নাই, আমার জিনিসটা আসলে ডেভেলপ করা লাগছে, এই মাইন্ডসেটটা থাকা লাগবে। অর্থাৎ স্মার্ট হইতে হবে, সোজা কথা। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্মার্ট পেশা, একদম সোজা কথায়। এখানে আমি শুধু কাজ জানলে হবে না, আমি শুধু কমিউনিকেশন জানলে হবে না, আমি শুধু ক্লায়েন্ট কনভিন্স করতে জানলে হবে না, ক্লায়েন্ট কনভিন্সও করতে হবে, ক্লায়েন্টকে সে প্রপার সার্ভিসটা ডেলিভারিও করতে হবে, স্মার্টলি নতুন টেকনোলজিতে অ্যাডাপশনও করতে হবে। সো থ্যাংক ইউ মাহবুব, তোমার অনেক ইম্পর্টেন্ট সময়ের মধ্যে আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। স্টিল আমার হাতে আরো অনেকগুলো কোশ্চেন আছে, আসলে আমাদের লাইভের টাইম অলমোস্ট শেষ এবং লিমিটেড আর কি। আর তারপর আমরা চেষ্টা করব লাইভের শেষে কারো যদি আসলে কোনো কমেন্ট আমরা মিস করে যাই তাহলে আসলে আমরা একটু কভার করার চেষ্টা করবো দুজন মিলে। এছাড়াও মাহবুবকে নামে আজকে পোস্ট দিছি, সো ইউ ক্যান গেট হিম, ট্যাগ করা হয়েছে তাকে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে মাহবুবকে নক করতে পারো, আই থিংক হি উইল হেল্প অল অফ ইউ। থ্যাংক ইউ মাহবুব, এই সময় অবশ্যই রিপ্লাই ব্যাক করব। থ্যাংক ইউ মাহবুব। জাস্ট নতুনদের জন্য কিছু বলার থাকলে শর্টে। কেউ যদি এই সেক্টরে আসতে চায় অবশ্যই সময় নিয়ে আসবেন, হতাশ হবেন না, নিজের উপর ট্রাস্টটা রাখবেন, আর অবশ্যই রেগুলার কনসিস্টেন্সিটা মেনটেন করবেন। এটা যদি মেনটেন করে একটা বছর সময় দিতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন, আপনি ওই রেজাল্টটা পাবেন। আর অনলাইনে কাজ করতে দেখা যায় যে আমরা অনেকেই হেলথের দিকে ফোকাসটা রাখি না, সো এই জিনিসটা হেলথের ব্যাপারটা অবশ্যই ফোকাস দিবেন। আলটিমেটলি আপনি ইনকাম করতেছেন, যদি আপনার হেলথটা ঠিক না থাকে দেখা যায় আলটিমেটলি আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। সো অবশ্যই এই জিনিসটার প্রতি ফোকাস করবেন, ফুড হ্যাবিট ওভারঅল সবকিছু, রেগুলার কিছু এক্সারসাইজ করার ট্রাই করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর স্লিপিং সার্কেলটা অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা, এখানে আমার একটা ব্যাপার আছে, স্লিপিং সার্কেল তুমি কিভাবে মেনটেন করো? রাতের বেলা তোমার রিমোট জব থাকতেছে, আবার রাতের বেলা যখন আসলে ক্লায়েন্টরা নক করতেছে তো তখন তোমার ঘুমের একটা নির্দিষ্ট টাইম ব্রেকডাউন হচ্ছে, এই জায়গাটা কিভাবে ম্যানেজ করতেছো? সবসময় রেগুলারলি ওইভাবে মেনটেন করতে পারতেছি না, বাট আমি এখন ট্রাই করতেছি যে রেগুলার একটা টাইম মেনটেন করার জন্য। সন্ধ্যার পর থেকে আমার রুমের লাইট গুলো চেঞ্জ হয়ে যায়, আমি একটু ইউলো বা ওয়ার্ম টাইপের লাইট ইউজ করার ট্রাই করি। আর হচ্ছে যে আমার যেহেতু ওই যে এজেন্সি ক্লায়েন্ট বা রিমোট জবটা আমার হচ্ছে দুপুরের পর থেকে শুরু হয়ে যায়, তো আমার 11টা-12টার ভিতরে মোটামুটি আমার যে স্লটটা থাকে ওই স্লটটা শেষ হয়ে যায়, মানে বেলজিয়াম টাইম জোন ওয়াইজ যদি আমি হিসাব করি, তো আমার ওই ক্ষেত্রে সমস্যাটা হয় না। আর একটা কাজ যে ওই যে এজেন্সির কাজ যেটা ওইটা হচ্ছে আমি ওই প্রজেক্ট বেসিসে করি, ওই ক্ষেত্রে আমার সময় না। তো মাঝে মাঝে আমার ফাইবারটা নিয়ে একটু ইস্যু হয়ে যায়, যেহেতু ওই যে ওইভাবে রেগুলার কাজ করতে হলে অ্যাক্টিভ থাকতে হয়, ওই জিনিসটাকে আমি আর্লি মর্নিং একটু ট্রাই করি অ্যাক্টিভ থাকার। আর কোনো সময় যদি আমার রাত জাগতেছি ওই সময় তো অ্যাক্টিভ থাকতেছি, বাট যদি না জাগতে পারি ওইটাই সবচেয়ে বেটার। বাট এখন ট্রাই করতেছি যে সার্কেলটা একটু ঠিক করার জন্য। Very true, very true. Thank you very much. Thank you মাহবুব for your time. ইনশাআল্লাহ নেক্সট কোন লাইভে নেক্সট কোন এক্সপেরিয়েন্সের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।